হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফাইনালি আমরা কিন্তু অনলি জাপানিজের নতুন আরেকটা এনিমে সিরিজ নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ক্লাসরুম অফ দ্য এলিট। তো ক্লাসরুম অফ দ্য এলিট এটার আবিধানিক অর্থ হচ্ছে এমন একটা ক্লাসরুম যেখানে জাস্ট অভিজাত পোলাপাইন থাকবে। বাট এখানে কি জাদুওয়ালা অভিজাত পোলাপান থাকবে নাকি এটার কাহিনী বা স্টোরি কি হবে এটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই। যারা দেখেছো তারা তো দেখেছোই, আমি রিকোয়েস্ট করবো যারা দেখেছো তারা হুদাই এখানে এসে স্পয়েল করে যারা আমরা নতুন এনিমে দেখছি তাদের মজাটা নষ্ট করো না প্লিজ। তবে যারা দেখোনি চলো আমরা এটা এনজয় করবো। তবে তার আগে ক্লাসরুম অফ দ্য এলিট সম্পর্কে আমি কিছু তথ্য দেই। এই ক্লাসরুম অফ দ্য এলিট এটার সিরিজটা এসেছিল 2017 সালে এবং 2017 সালে আসার পরে এটা মোটামুটি ব্যাপক হাইপ পেয়েছিল এবং এটার আইএমডিবি রেট হচ্ছে সম্ভবত 7.7 এবং এ পর্যন্ত ক্লাসরুম অফ দ্য এলিটের দুটো সিজন এসেছে। প্রত্যেকটা সিজনে 12টা করে এপিসোড রয়েছে, অ্যাজ ফার এজ আই নো, বেশিও থাকতে পারে। এবং ক্লাসরুম অফ দ্য এলিটের 3 নম্বর সিজন আসতে চলেছে আর মাত্র 3-4 দিন পরে, জানুয়ারির 3 তারিখে এটার সিজন 3 স্টার্ট হচ্ছে। তবে আমার কাছে মনে হয় না সিজন 3 আমরা স্টার্ট করবো। তোমরা ওটা কোনো হিন্দি বাংলা যে কোনো চ্যানেল থেকে দেখে নিও। আর একটা মজার ব্যাপার বলি, তোমাদের এই চ্যানেলটা র্যান্ডম অ্যানিমেশনের চেয়েও ধুম ধারাক্কা চ্যানেল হতে চলেছে, কারণ আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে এই ক্লাসরুম অফ দ্য এলিটি এই চ্যানেলের সর্বশেষ এনিমে সিরিজ এক্সপ্লেন হতে চলেছে। আমাদের প্ল্যান হচ্ছে, দেখো জাপানে কিন্তু শুধুমাত্র এই জুজুৎসু কাইজেন, নারুতো, ওয়ান পিস, ডেমন স্লেয়ার, ওয়ান পাঞ্চ ম্যান এইসব সিরিজ রিলিজ হয় না, এর বাইরেও শত শত নতুন নতুন সিনেমা রিলিজ হয়, সোলো সিনেমা। আর জাপানের সোলো সিনেমার কাহিনী কত বেশি ইউনিক হয়ে থাকে এবং মাত্র 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা সিনেমায় এত বেশি ইমোশনাল হয়ে থাকে, এর আগেও তোমরা কিন্তু অনেক প্রমাণ পেয়েছো। তোমরা নিজেরাই সেটা কিন্তু র্যান্ডম অ্যানিমেশনে দেখেছো এবং র্যান্ডম অ্যানিমেশনের যদি তুমি মোস্ট পপুলার ভিডিওতে যাও তাহলে এরকম অনেক জাপানিজ সিনেমা দেখতে পাবে। এছাড়াও হলিউডে অসাধারণ রেগুলারলি অ্যানিমেটেড সিনেমা রিলিজ পাচ্ছে, চাইনিজে রিলিজ পাচ্ছে, কোরিয়াতে রিলিজ পাচ্ছে। কিন্তু সেই সব যে সোলো অ্যানিমেটেড সিনেমা রয়েছে বা স্পাই কিডস এর মতো অসাধারণ যে সিনেমাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি অনলি জাপানিজে যে অ্যানিমেটেড সোলো সিনেমাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে উপহার দেবো। মানে তোমরা একদিকে সিরিজের মজা পাবে হচ্ছে র্যান্ডম অ্যানিমেশনে আর সোলো সিনেমার মজা পাবে হচ্ছে এই অনলি জাপানিজে। তবে হ্যাঁ, এখন থেকেই নয়, ক্লাসরুম অফ দ্য এলিট এটার দুটো সিজন শেষ হওয়ার পরে। তবে এরই মধ্যে তোমরা নিজেদেরকে প্রিপারেশন করে রেখো এবং এই ধরনের কমেন্ট করো না যে ভাই এটাও এনিমি চালান এটাও এনিমি চালান। দুইটা চ্যানেল আমরা কেন এনিমি চালাতে যাবো? দেখো অ্যানিমেশন তো আছে এনিমির জন্য, সেখানে আমরা এক ধরনের মজা নেই, এখানে আমরা আরেক ধরনের মজা নেই, স্যাভেজে এক ধরনের মজা নেই, র্যান্ডম আরেক ধরনের মজা নেই। সব যদি আমি এনিমি চালাই তাহলে তোমরা তো অনেক ধরনের মজা থেকে বঞ্চিত হবে এবং আমিও তোমাদের এন্টারটেইন করার জন্য আমার সর্বোচ্চ পটেনশিয়ালটা ইউজ করতে পারবো না। তো যাই হোক, অনেক বাড়তি কথা বলে এবার সরাসরি আমরা মূল ভিডিওতে যাব। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং আমি এর বেশি কিছু বলতে পারছি না কারণ তোমরা অলরেডি অভ্যস্ত, তোমরা জানো কি করতে হবে। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, কাইন্ডলি তোমরা এতটুকু সহ্য করো প্লিজ। বিজ্ঞাপনটা প্লে করেছি। তো জেটুইন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা বিশ্বস্ত গেমিং সাইট এবং সানি লিওন হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আপনি একবার জেটুইনে সাইন আপ করলে আপনি বিশেষ উপহার 5টা ফ্রি স্পিন পাবেন, যেখানে আপনি স্পিন করে iPhone 14 Pro Max এবং 10,000 টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারবেন। জেটুইন অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল এবং সব ধরনের স্পোর্টসের প্রেডিকশন করতে পারবেন এবং লাইভ ম্যাচে লাইভ টাইমের জন্য বিনামূল্য দেখতে পারবেন এবং ইনস্ট্যান্ট আমানত জমা এবং ইনস্ট্যান্ট উত্তোলন জেটুইনে করতে পারবেন এবং ন্যূনতম ডিপোজিট হচ্ছে 200 টাকা এবং এখানে 24/7 গ্রাহক সহায়তা পাবেন। আর জেটুইনে গেম খেলার জন্য দৈনিক ক্যাশব্যাক এবং 3 লাখ টাকা পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক দেওয়া হয়। তো আজই সুযোগ নিন এবং আমাদের পিন করা মন্তব্যের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে সাইন আপ করুন আর সাইন আপের সময় অবশ্যই আমাদের প্রোমো কোডটা ব্যবহার করবেন। তো আজই জেটুইনে যোগ দিন এবং সমস্ত মজা উপভোগ করুন। আপনার জন্য শুভকামনা। তো এবার চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, ক্লাসরুম অফ দ্য এলিটের এপিসোড 1 এর নাম হচ্ছে হোয়াট ইজ ইভিল, মানে শয়তান কি। তো এটার নাম তো বুঝতেই পারছো, এনিমিটা শুরু হয় একটা প্রশ্ন দিয়ে আর প্রশ্নটা হচ্ছে সকল মানুষ কি একই রকম? এখানে সবার ইকুয়ালিটি নিয়ে কথা বলা হয়। এটা কোনো এক সময়ের কথা, একজন মহান ব্যক্তি বলেছিলেন সৃষ্টিকর্তা কাউকে উঁচু বা নিচু বানায় না, জন্মের সময় সকল মানুষ একই রকম হয়, কিন্তু যখন তাদের বয়স বাড়তে থাকে তাদের ভেতরে তাদের অ্যাচিভমেন্টের জন্য তাদের গ্যাপ আসতে থাকে। আর এর সাথে সাথে এই কোডটা মানে এই কথাটা শেষ হয়ে যায়, ফার্স্ট কথাটা। আর এরপর আমাদের এই সিরিজের মেইন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে, না ওর নাম উচ্চারণ করতে গেলে তো আমার দাঁত ভেঙে যায় ভাই, কিয়োটাকা আয়োনো কোজি। তোর আমি কি নামে ডাকবো ভাই? তোর একটা সহজ নাম দরকার, কি নাম দেওয়া যায়? কিয়োটা। তো আমাদের নায়কের নাম হচ্ছে কিয়োটা এবং সে একটা বাসের মধ্যে ছিল আর তখন সেই বাসে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা ইয়াং ছেলেকে বলছিল এই সিটটা খালি করে দাও, এটা তো বৃদ্ধ লোকদের সিট। এখন একটা বৃদ্ধা দাঁড়িয়ে রয়েছে, তখন এই কথার উত্তরে ছেলেটা বলে আমি জানি এটা বৃদ্ধ লোকদের সিট, কিন্তু এখানে এরকম কিছু লেখা নেই যে একজন তরুণকে এই সিটটা ছাড়তে হবে। আর আমি জানি আমি একজন তরুণ, কিন্তু তারপরেও দাঁড়িয়ে থাকলে আমার বেশি স্টামিনা খরচ হবে, আমি কেন এটা করতে যাব, আমার লাভ কি, আমি কি পাবো? তখন এই মেয়েটা বলে এ তো সমাজের ভালো কাজ হবে। তখন ছেলেটা বলে সমাজের ভালো কাজ করে আমার লাভ কি, আমার কোনো ইন্টারেস্ট নেই। সত্যি কথা, এই প্লটারের সামনে পেলে আমি থাপড় মারতাম, কিন্তু নাই মারতাম না, উল্টো মার খেয়ে যেতাম। তো যাই হোক, এরপরে ছেলেটা বলে বাসে তো অনেক সিট রয়েছে, তাদের কাউকে বলো দেখো এর জন্য জায়গা দেয় কিনা। তো এটা শুনে মেয়েটি সকল যাত্রীকে বলে কেউ কি
কে আছেন, নিজের সিট দিয়ে বৃদ্ধাকে বসতে দেবেন। তো তখন বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে একটা মেয়ে উঠে দাঁড়ায় এবং বলে আপনি চাইলে আমার এখানে বসতে পারেন। তো এই পুরো বিষয়টা কিন্তু আমাদের নায়ক কিয়োটা খেয়াল করে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, বাসটি একটা স্কুলের কাছে এসে থামে এবং কিয়োটা যখন এই বাস থেকে নামে তখন সে স্কুল দেখে বলে ও এটাই তাহলে আমার নতুন স্কুল। তোর নতুন স্কুলের নাম হচ্ছে টোকিও মেট্রোপলিটন অ্যাট ফার্স্ট নার্সিং হাই স্কুল এবং এই স্কুলটি খুব সম্প্রতি জাপান সরকার বানিয়েছে যেন সকল শিক্ষার্থী যারা এখানে পড়বে তারা জাপানের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারে। আর এই স্কুলের সবচেয়ে বড় চমৎকার ব্যাপারটি হচ্ছে এই স্কুল থেকে বের হলেই 100% চাকরি নিশ্চিত। এর সাথে স্কুলের পড়ালেখার যে কারিকুলাম সেটা অনেক চমৎকার। কি কারিকুলাম এটা একটু পরে জানতে পারবে, আমি নিজেও যাই না, তবে আমি অধীর আগ্রহ রয়েছি যে এই নিমের কাহিনী আবার কি হবে। তো এরপর একটা মেয়েকে আমাদের দেখানো হয় যে কিয়োটার সাথেই ছিল, মানে পাশে দাঁড়িয়ে রয়েছে এবং এই মেয়েটাও কিন্তু বাসে ছিল। তো তখন সে কিয়োটাকে জিজ্ঞেস করে আচ্ছা বাসের মধ্যে তুমি আমার দিকে তাকিয়েছিলে কেন? কিয়োটা তখন বলে এর জন্য আমি সরি, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছিল হয়তো ওই বৃদ্ধাকে সিট দিতে তুমিও ইন্টারেস্টেড ছিলে না, ইভেন আমার কাছে মনে হয়েছে এসব বিষয়ে তোমার কিছু যায়ও আসে না। তখন মেয়েটি বলে আমাকে তোমার নিজের মতো ভেবো না, আমার ইচ্ছে ছিল সিট দেবো না তাই আমি সিট দেইনি। তো এটা বলে মেয়েটা সেখান থেকে চলে যায়। আর এই কথা আমরা বুঝতে পারি যে এই মেয়েটা ওই বাসে ছিল কিন্তু মেয়ে হিসেবে অত মানবিক না, মানে বৃদ্ধাকে অন্য কোনো মেয়ে সিট দিয়েছিল, কিন্তু দেখতে কিন্তু দুটো মেয়ে একই রকম, মানে যে মেয়েটা তোমার ওই বাসে সিট দিয়েছিল আর মেয়েটা দেখতে একই রকম। আমি দুইবার চেক করে দেখেছি যে সেম মেয়ে কিনা, বাট সেম মেয়ে না, বাট আমরা এটা নিশ্চিত হলাম এই মেয়েটাও বাসে ছিল এবং খুবই অ্যারোগেন্ট। তো এরপর আমাদের দেখানো হয় স্কুলের অডিটোরিয়াম, যেখানে স্কুলের প্রেসিডেন্ট হারিকিটো মানাবু বক্তব্য দিচ্ছিল। ভাই ওদের নাম তো চাইনিজ নামের চেয়ে ডেঞ্জারাস। তো যাই হোক, সে সকল নতুন শিক্ষার্থীদের বলে আমি তোমাদের সকলের গার্ডিয়ান, তো এর জন্য আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই এবং কিছু উপদেশ দিতে চাই। তোমরা যেমনটা জানো আমাদের স্কুল সব দিক দিয়ে পারফেক্ট, সেটা হোক ইমপ্লিমেন্ট রেটে কিংবা কলেজ এন্ট্রি রেটে। আমাদের এই স্কুল কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে এসব অর্জন করেছে। আমি আমার সকল পুরনো শিক্ষার্থীদের সাথে নতুনদেরও বলতে চাই তারাও যেন এতটাই পরিশ্রম করে যাতে আমাদের রেপুটেশন ঠিক থাকে। আর তারপর আমাদের কায়োটিকে বা ওই যে আমাদের নায়ক, ওর নামটাই তো আমি বলতে পারি না, আয়োনো কোজি, ওকে দেখানো হয়, মানে কায়োটো আয়োনো কেজি, আমরা ওখান থেকে ওকে আয়োনো কেজি বলবো। সে যখন ক্লাসে গিয়ে বসেছে তার পাশে ওই মেয়েটাই বসেছে যে কিছুক্ষণ আগে তার সাথে ছিল এবং এখানে ক্লাসের মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর আলাদা আলাদা সিটি দেওয়া হয়েছে যে ওখানেই বসবে স্পেসিফিক। তো ওকে দেখে আমাদের নায়ক বলে ওঠে আচ্ছা তাহলে আমরা একই ক্লাসে। আর এরপর ক্লাসের দৃশ্য দেখানো হয় আর সেখানে অনেকগুলো বাচ্চা নিজেদের মধ্যে কথা বলছিল, একে অপরের সাথে পরিচয় হচ্ছিল এবং তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে কার কি ধরনের মাঙ্গা পড়তে ভালো লাগে। আর এর উত্তরে আসে কারো অ্যাকশন মাঙ্গা, কারো মিস্ট্রি মাঙ্গা, কারো রোমান্স মাঙ্গা, কারো হেন্তাই মাঙ্গা। আর এর মধ্যে আমাদের নায়ক আয়োনা কোজিকেও দেখানো হয় যে এক কোণায় শান্ত হয়ে বসেছিল আর তার পাশের সিটে সেই মেয়েটা যে বসেছিল যার সাথে একবার আগে দেখা হয়েছে সেও ছিল। আর এরপর আমাদের অন্য একটা ছেলেকে দেখানো হয় এবং প্রত্যেকটা ক্লাসে তুমি যখন ফার্স্ট দিন যাবে কোনো না কোনো একটা ছেলেকে পাবে যে সবচেয়ে বেশি স্মার্ট থাকবে এবং সেই কিন্তু পুরো ক্লাস গরম করে নেবে। তো এটা হচ্ছে সেই টাইপ একটা ছেলে। সে বলে আমার মনে হয় আমাদের নিজেদের পুরো ক্লাসের সাথে ইন্ট্রোডিউস করা উচিত, এতে আমরা একে অপরকে ভালো মতো জানতে পারবো। আর এমনিতেও এখনো টিচার আসার অনেক বাকি রয়েছে, তো চলো শুরু করা যাক। তো এই কথা শুনে সবাই এক্সাইটেড হওয়ার সাথে সাথে প্রস্তুত হয়ে যায়। আর তখনই ছেলেটা নিজের সম্পর্কে বলতে থাকে আমার নাম হচ্ছে হিরাতা ইয়োসুকে। আর এরপর সে বলে ফর্মালিটির কোনো ব্যাপার নেই, আমাকে তোমরা ইয়োসুকে বলে ডাকতে পারো, চাইলে তোমরা নিজেরাও আমাকে কোনো নিকনেম দিতে পারো, যেমন গাইসা খগেন, ভ্যারন, রঙ্গার। আর আমি খেলাধুলা খুব পছন্দ করি এবং আমি স্কুলের সকার ক্লাবে জয়েন হব। আর এরপরে বাসের সেই মেয়েটি দাঁড়ায়, যে মেয়েটি আর কি ওই যে লোকটার সাথে তর্ক করেছিল যে ওই বৃদ্ধাকে সিট দাও, সেই মেয়েটা বলে আমার নাম হচ্ছে খুশিদা খিকিও আর আমার লক্ষ্য এই ক্লাসের সবার সাথে বন্ধুত্ব করা এবং এর সাথে আমি ভালো স্মৃতিও বানাতে চাই। তো এটা দেখে আমাদের যে নায়ক আয়োনো কোজি সে নিজের মনে মনে বলতে থাকে এই পোলাপানগুলো তো ক্লাসে অনেক পপুলার হয়ে যাবে, অনেক বন্ধু বানিয়ে ফেলবে ছেলে মেয়ে উভয়কেই, কিন্তু আমি কি করব? আমার সময় যখন আসবে আমি কি বলবো? আমার ভেতর না আছে হবি, না আছে কোনো ট্যালেন্ট, আমি শুধুমাত্র একটা সাদা পাখির মতো শুধু উঠতে পারি, আর কোনো গুণাগুণ নেই। আর নায়কের দৃশ্য দেখে এখানে আমার কথা মনে পড়ছে। সিরিয়াসলি আমার লাইফে প্রত্যেকটা জায়গায় যখন এরকম একটা সিচুয়েশন আমি পড়েছি নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, ওই সময় সর্বোচ্চ নার্ভাস ব্যক্তি থাকতাম আমি সব সময়। আমি খালি বলতাম আল্লাহ আমার টাইম জানি না আসে, যত আমার টাইমটা এগিয়ে আসে আমি তত নার্ভাস হয়ে যেতাম। এরকম হয়েছে আমি এত নার্ভাস যে আমার মারাত্মক পেশাবে চাপ দিয়ে দিয়েছে। আমি পেশাব চেপে রেখে বলতাম আমার নাম আলামিন, তারপরে বসে পড়তাম, আর কিছু বলার নাই। তখন সবাই হাসতো। তো যাই হোক এইভাবে ভাবতে ভাবতে আইনকোজির সময় যখন আসে ও নিজের সম্পর্কে কিছু বলার আগে ভাবে আমি এবার যা বলবো পুরো এনার্জি নিয়ে বলবো যাতে আমার ইমেজ ভালো হয় এবং আমার বন্ধু হবে, স্কুল লাইফ অনেক ভালো হবে। কিন্তু আমাদের আইনকোজি যেটা হবে সেরকম কিছু হয় না, ঠিক আমার মতো। আমি এরকম ভাবতাম যে এখন আমি খুব কনফিডেন্স নিয়ে কথা বলবো, আর এরকম হয় নাই। তো যাই হোক আইনকোজি উঠে দাঁড়ায়, নিজের নাম বলে, এর সাথে সাথে এটাও বলে হয়তো তোমাদের সাথে থাকতে অনেক ভালো লাগবে। এবং আইনকাজি যখন তার কথা মানে এটুক বলে থামে যায় আর তখন পুরো ক্লাস ওর দিকে তাকিয়ে দেখতে থাকে। কিন্তু তখনই আইনকোজি বলে যে আমি হয়তো কোনো কিছুতে পারফেক্ট নই, তবে যতটুকু পারবো ততটুকু দিয়ে আমি সবাইকে হেল্প করার চেষ্টা করব। এবং এই কথাটাই যেটা হয় ওর সত্যি সত্যি ইমেজ বৃদ্ধি হয়ে যায় এবং সবাই হাততালি দেয়। আর এরপর অন্য একটা বখাটে ছেলের সময় আসে, সে বলে
সে তো দাঁড়ায় না, উল্টে বলে, হেই মেয়ে, আমি কি ছোট বাচ্চা নাকি? আমরা কি ক্লাস 1 উঠছি নাকি যে নিজেদের ইন্ট্রোডাকশন দিতে হবে? তোমরা বাচ্চা, তোমরা যা ইচ্ছা করো, এসবের মধ্যে আমাকে ঠোকাবে না। তো ওর পরিচয় দিয়ে দিয়েছে ও কোন টাইপ লোক। তো এরপর ক্লাসের টিচার আসে। ভাই টিচারও ভাই এরকম ম্যাডাম, হ্যাঁ এরকম ম্যাডাম পড়ছিল আমার লাইফে, ভার্সিটি লাইফে, সিরিয়াসলি। তার গল্প না বলি। তো যাই সর্বপ্রথম সে তার নিজের নাম বলে। আমি নিশ্চিত তার নামটা এখন উচ্চারণ করা আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। তার নাম হচ্ছে সাবা সিরা, আর তিনি তাকে ক্লাস ডি টিচার বলেন এবং তিনি বলেন এই স্কুলে ক্লাস চেঞ্জ হয় না, আর তাই আমি 3 বছর পর্যন্ত তোমাদের হোমরুম টিচার থাকবো। মানে উনি 3 বছর পর্যন্ত ক্লাস টিচার থাকবে। এবং ক্লাস ডির টিচার শুনে আমি যেটা বুঝলাম, হয়তো এখন যারা ফ্রেশার এসেছে, নতুন যারা ভর্তি হয়েছে, তাদের হয়তো 4টা ক্লাস রয়েছে, ক্লাস এ বি সি ডি। তো আমাদের নায়কপুরে ডিতে, মানে মেন কাহিনী ডি থেকে শুরু হবে। তো যাই হোক, এরপর সবাইকে স্কুল রুল বুক দেওয়া হয়, মানে স্কুলের নিয়মকরণ, এবং সবাইকে বলা হয় আমাদের স্কুলের কিছু স্পেশাল রুল রয়েছে। প্রথমত, স্কুল কর্তৃপক্ষ তোমার জন্য রুম প্রোভাইড করবে এবং বাইরের দুনিয়া থেকে তোমাদের যোগাযোগ লিমিটেড হয়ে যাবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এই স্কুলের ভেতরে অনেক ফ্যাসিলিটি রয়েছে। এখানে তোমরা শপিং মল পাবে, এন্টারটেনমেন্টের জায়গা রয়েছে, জিম রয়েছে, খেলার জায়গা রয়েছে। আর এছাড়াও তুমি যদি এখানে কিছু কিনতে চাও, তাহলে তোমাকে স্কুল থেকে কিছু পয়েন্ট দেওয়া হবে, যেটা কর্তৃপক্ষ দেবে। এবং প্রতি মাসের প্রথম দিনেই তোমাদের ফোনে অটোমেটিক্যালি পয়েন্ট ক্রেডিট হয়ে যাবে। আর মনে রাখো, 1 পয়েন্ট সমান 1 টাকা, আই মিন ধরো জাপানিজ টাকা। এবং তোমাদের প্রতি মাসে 1 লাখ পয়েন্ট দেওয়া হবে। এর মানে হচ্ছে তোমরা 1 লাখ ইয়েন পাবে। উল্টো স্কুল থেকে তোমাদের এটা প্রোভাইড করা হবে। তো এটা শুনে সবাই নিজেদের ফোন চেক করে এবং তারা সবাই সারপ্রাইজড হয়ে যায় যে হাসাই 1 লাখ কয়েন চলে আসছে। 1 লাখ কয়েন মানে হচ্ছে বাংলাদেশি 77,000 টাকা। মানে প্রতি মাসে এইসব বাচ্চারা 77,000 টাকার স্কলারশিপ পাবে, ভাবা যায়? তো যাই হোক, এরপর টিচার বলে এই স্কুলে পরীক্ষায় পাওয়া নম্বরের উপর স্টুডেন্টকে জাজ করা হবে। আর তোমরা যে এখানে আসতে পেরেছো সেটা তোমাদের জন্য অনেক বড় ব্যাপার। তো আমরা এখানে বুঝতে পারি যে বাছাই করে ছাত্রছাত্রী নেওয়া হয়েছে, ব্রিলিয়ান্টদেরই নেওয়া হয়েছে, মানে অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। এরপর দৃশ্যের পরিবর্তন হয়। আমরা নায়ক আয়ন ওকাউজিকে দেখি যে একটা শপিং মলে গিয়ে কেনাকাটা করছে। আর কেনাকাটার সময় সে যখন পেমেন্ট করে, সে দেখতে পায় সত্যি সত্যি তো এখানের একটা পয়েন্ট একটা ইয়ানের মতো কাজ করছে। আর পেমেন্ট মেথড দেখে সে আরো সারপ্রাইজড হয়ে যায়, খালি স্ক্যান করলে হয়। আর তারপর আয়ন কাজে ভাবতে থাকে, প্রত্যেকটা ক্লাসে যদি 25 জন শিক্ষার্থী থাকে, তাহলে 25 হলে মোট 4টা সেকশন, এবং যেহেতু 3টা আলাদা ক্লাস রয়েছে, তার মানে এখানে 300 জন বাচ্চা পড়ালেখা করে। এবং 300 জন বাচ্চা দিয়ে পড়ালেখা করে, বছরে 360 মিলিয়ন পয়েন্ট বাচ্চাদের দেওয়া হয়। আর এই সব টাকা সরকার দেয়, মানে মোটামুটি বছরে প্রায় 30 কোটি টাকা খরচ করবে আর কি জাপানিজ সরকার। উদয় তো করবে না, অবশ্যই কোনো কারণ আছে এর পেছনে, সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, তারপরেও আমাদের আয়ন কোচে চিন্তায় পড়ে যায়, মানে ওভার থিঙ্কিং করতে থাকে, সরকার এত টাকা কই পাবে, কেমনে কি, হয়তো এরকম কিছু নিয়ে। তো কেনাকাটার পরেও যখন নিজের রুমের দিকে যেতে থাকে, তখন ওর সামনে সেই মেয়েটার সাথে দেখা হয়, যার সাথে ও বাসে দেখা হয়েছে, স্কুল আসার পরে ফার্স্ট দেখা হয়েছে, এবং এর সাথে পাশাপাশি বসেছে। তো আয়ন কোচে ওর সাথে কথা বলার চেষ্টা করে। আর সে বলে, দেখো যেহেতু ক্লাসে আমরা দুজন পাশাপাশি বসি, তো আমাদের দুজনের মধ্যে ইন্ট্রোডাকশন বা পরিচিত থাকা উচিত। মেয়েটি বলে, আমি যদি এখন তোমাকে আমার নাম না বলি তাহলে কি হবে? আয়ন কোচে বলে, এটা তো অনেক আজব ব্যাপার হবে যে আমরা পাশাপাশি বসে 3 বছর ক্লাস করব, অথচ একে অপরের নাম জানবো না। তো এই কথা শুনে আয়ন কোচে বলে, আমার নাম হচ্ছে সাজনে হরিকিটা। এত কঠিন নাম দেয় কেন ভাই, সিরিয়াসলি? জুজুৎসু কাজের নামগুলো কত সহজ, তারপর ডোমেন স্লেয়ারের নামগুলো কত সহজ, নারুতোর নামগুলো সহজ আছে, কিন্তু এই নামগুলো এত কঠিন কেন ভাই? তো যাই হোক, আয়ন কাজে যখন সুজনের নামে লাস্ট নেম শোনে, তখন বলে, তুমি কি প্রেসিডেন্টের কোনো আত্মীয়স্বজন? প্রেসিডেন্টের নাম তো মানাবো হরিকিটা। তো এটা শুনে সুজনের হরিকিটা তাকে ইগনোর করে এবং আবার কেনাকাটা শুরু করে। কিন্তু এই কথা আমরা যেটা বুঝতে পারি, এখানে আয়ন কোজে বুঝিয়েছে হয়তো বর্তমানের যে জাপানের সরকার, তার নামের লাস্টেও হরিকিতা, ওর নামের লাস্টেও হরিকিতা, কিংবা আবার এই স্কুলের যে প্রেসিডেন্ট, তার নামও হরিকিতা হতে পারে, সুজনের নামও হরিকিতা হতে পারে। বাট আমরা এতটুকু বুঝতে পারি, সুজনে মানে ওই মেয়েটা এখানে কিছু লুকিয়েছে, মানে ও নর্মাল মানুষ না, হয়তো ওর বড় ধরনের লবিং রয়েছে বা আত্মীয় স্বজন বড় কোনো পার্সনের। তো যাই হোক, এখানে হরিকিতা অনেক কম দামি জিনিস কিনছিল। এটা দেখে আয়ন কোজি বলে, তোমার দামি জিনিস কেনা উচিত, কারণ টাকা তো সরকার দিচ্ছে। কিন্তু হরিকিতা রাজি হয় না। আর তখন ওদের চোখ যায় হচ্ছে ফ্রি জিনিসের উপর। তো আয়ন কোজি তখন বলে, আমার মনে হয় এগুলো সেই সব বাচ্চাদের জন্য যারা তাদের নির্ধারিত সময়ের আগে পয়েন্ট খরচ করে ফেলেছে। তো হরিকিতা তখন বলে, এটা কিভাবে হতে পারে? টাকাগুলো তো অনেক, এই 77,000 টাকা তারা এত তাড়াতাড়ি কিভাবে খরচ করে ফেলে, মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করে বলেছি আমি আর কি। তো ওরা যখন কথা বলছিল, বাইরে থেকে ওরা লড়াইয়ের শব্দ শুনতে পায়, ঝগড়ার। আর এরপর দেখানো হয় ওদের ক্লাসের যে ছেলেটা ছিল, যেটা আর কি একটু বদমাস, যার নাম হচ্ছে সুডো সম্ভবত, সে নিজের চেয়ে 1 ক্লাস সিনিয়র বাচ্চাদের সাথে ঝগড়া করছে। কিন্তু সিনিয়র তখন সুডোকে বলে, বেশি ফুটো না শোনা, বেশি খুশি হও না, বেশি কথা বলো না, নতুন এসেছে তো এই স্কুলটা অনেক ভালো লাগছে, কিছুদিনের মধ্যেই তুমি এই স্কুলের ডার্ক সাইড সম্পর্কে জানতে পারবে। তো আয়নকে যে বাইরে বের হয়ে এই কথাটা শুনতে পায়, আর আয়নকে যে চিন্তায় পড়ে যায়, ডার্ক সাইড, সিনিয়র আসলে কি বোঝাতে চায়। আর তখন আমরা দেখি সুডো রাগে করে কি, ডাস্টবিনে লাথি মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তো আয়ন এটা দেখে, আর আয়ন তখন নোটিস করে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো রয়েছে। তো এর জন্য করে কি, ডাস্টবিনটা উঠিয়ে সোজা করে রাখে। আর এর 2-4 দিন পরের সিন আমাদের দেখানো হয়, যেখানে আয়নকুজি বসে ভাবছিল, আমি এখনো কোনো বন্ধু বানাইতে পারলাম না। আর তখনই হরিকিতা, আই মিন ওই যে ওই সুজুমি মেয়েটি, যে ওর
পাশে বসে সে বলে তোমাকে দেখে আমার অনেক ময়া হচ্ছে। তখন আয়নকোজি বলে হ্যাঁ তুমিও একদম আমার মতোই, তোমারও তো কোনো বন্ধু নেই। তখন হরিকিতা বলে দেখো ব্যাপারটা এরকম নয় যে আমি বন্ধু বানাতে পারি না, আমি চাইলে এখানে অনেক বন্ধু বানাতে পারবো, বাট আমি জাস্ট বন্ধু বানাতে চাই না, বিরক্ত লাগে, লেম। তো আয়নকোজি এটা শুনে ক্যাফেরিয়ার দিকে যেতে চায়, কিন্তু বের হতেই তার কুশিতার সাথে দেখা হয়। আর কুশিতা আয়নকোজিকে বলে এই শোনো তোমার পাশে যে মেয়েটা বসে না হরিকিতা, ওর সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আর এই কুশিতাই কিন্তু সেই মেয়ে যে বাস ওই বৃদ্ধা লোকটিকে মানে ওই বৃদ্ধা মহিলাটিকে সিট নেওয়ার জন্য ঝগড়া করেছিল আর কি। তো যাই হোক এখানে কুশিতা আরো বলে যে হরিকিতার নাম্বার চেয়েছিল কিন্তু হরিকিতা দিতে চায়নি, মানে ও কোনো বন্ধুত্বই করতে চায় না। তো কুশিতার কথা শুনে আয়নকোজি বলে দেখো হরিকিতা আমার পাশে বসে ঠিক আছে কিন্তু আমাদেরও কোনো বন্ধুত্ব নেই, ও এমনিই কেমন যেন একটা টাইপের মানুষ। কিন্তু কুশিতা অনেক রিকোয়েস্ট করে জড়াজড়ি করে যে আমাদের প্লিজ কোনোভাবে বন্ধুত্ব করিয়ে দাও, আমার অনেক ভালো লাগছে। তো এখানে আয়নকোজি রাজি হয়ে যায়। আর এরপর আমাদের ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে মিস সৌ ম্যাডাম বাচ্চাদের পড়াচ্ছিল, কিন্তু আমরা লক্ষ্য করি কেউ ম্যাডামের লেকচার শুনছিল না, কেউ ফোন চালাচ্ছিল, কেউ মাঙ্গা পড়ছিল। আর তখনই বেল বাজে, মিস সৌ মানে ওনার ক্লাস শেষ, উনি ক্লাস থেকে চলে যায়। মানে ব্যাপারটা কিন্তু খুবই অবাক করা, এত হাইফাই একটা স্কুল, বাচ্চারা ইচ্ছা মতো চলছে, কিছুই বললো না, বেরিয়ে গেল ম্যাডাম ক্লাস শেষ করে। পোলাপান খেয়াল করলো কি না করলো, পড়লো কি না করলো, তাতে কিছু যায় আসে না। তো যাই হোক ক্লাস শেষ হওয়ার পরে হরিকিতা আয়নকোজিকে বলে এই স্কুলটা তো খুবই আজব, কর্তৃপক্ষ বাচ্চাদের অনেক ছাড় দিয়ে রেখেছে, এই ক্লাসের ম্যাডাম এতগুলো লেকচার দিল, একটা পোলাপানও কথা শুনলো না, কিন্তু তারপর ম্যাডাম কিছুই বলেনি, এত ধৈর্য ম্যাডামের। তো আয়নকোজি এসব শুনে বলে হয়তো এটা স্কুলের নিয়ম, পড়ার সিস্টেম এরকমই। আচ্ছা যাই হোক তুমি কি আমার সাথে ক্যাফেতে যেতে চাইবে? হরিকিতা বলে কেন আমি তোমার সাথে ক্যাফেতে যাব? তখন আয়নকোজি বলে দেখো ওখানে 24 ঘন্টা অনেক মেয়ে থাকে, খালি মেয়ে দিয়ে ভর্তি থাকে, আমি যদি একা যাই আমি খুব অকওয়ার্ড ফিল করবো, খুব লজ্জা পাবো, আর আমার সাথে যদি তুমি যাও তাহলে আমি একটু ইজি থাকবো, একটু লজ্জা কম পাবো। তো এরপর ওরা দুজন যখনই ক্যাফেতে যায় তখনই করে কি দুইটা মেয়ে, ওদের ক্লাসেরই দুটা মেয়ে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। আর খালি সিট দেখে আয়নকোজি আর হরিকিতা ওখানে বসে পড়ে। তো আয়নকোজি তখন মজা করে হরিকিতাকে বলে, মানে আমাদের নায়ক ওই হরিকিতাকে বলে আমরা দুজনে এখানে একসাথে রয়েছি, হতে পারে আমাদের ক্লাসের কেউ দেখলে আমাদের কিন্তু কাপল ভেবে বসবে। তো হরিকিতা এটা শুনে এবং আয়নকোজির দিকে একটু রেগে তাকায়। আয়নকোজি তখন বলে আমি তো মজা করছিলাম। তো ওরা দুজন যখন কথা বলছিল ওখানে আসে কুশিদা, আর কুশিদাকে নতুন করে চেয়ানে কিছু নেই, হলুদ চুল, একটু বড়, মানে চুলের কথাই বলছে, চুল একটু বড়। তো কুশিদা তখন ওদেরকে বলে তোমরা দুজন কি প্রতিদিন এখানে এসে বসো? আয়নকোজি বলে না আমরা প্রথমবার এসেছি। তো আয়নকোজি আর কুশিদা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই হরিকিতা উঠে দাঁড়ায়, হরিকিতা না হরিকাতা। আর আয়নকোজিকে বলে ঠিক আছে অনেক হয়েছে, তুমি যেহেতু একটা সঙ্গী পেয়ে গিয়েছো কুশিদাকে, আমি এখন চলে যাচ্ছি। আয়নকোজি তখন বলে তুমি যেটা ভাবছো এটা নয়, আমি আর কুশিদা জাস্ট ক্লাসমেট। হরিকিতা বলে তুমিও যেটা ভাবছো এটাও নয়, আমার কাছে মনে হচ্ছে এখানে থেকে আমাদের যাওয়া উচিত, কারণ এখানে কিছু গড়বড় রয়েছে। কারণ খেয়াল করে দেখো আমরা যেখানে বসেছি তার আগে আমাদের দুজন ক্লাসমেট এখানে বসেছিল, ওরা এখানে ঢুকেছিল মাত্র 2 থেকে 3 মিনিট, ওরা এত দ্রুত বেরিয়ে গেল কেন? নিশ্চয়ই এখানে কোনো গ্যাঞ্জাম রয়েছে। তো আয়নকোজি বলে আমি তো এটা খেয়াল করিনি, হতে পারে। আর তখন কুশিদা উঠে দাঁড়ায় এবং হরিকিতার হাত ধরে এবং বলে প্লিজ আমার বন্ধু হয়ে যাও। হরিকিতা বলে দেখো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না, তুমি অযথাই তোমার টাইম নষ্ট করছো। আর কুশিদা তখন বলে তুমি যদি আমার বন্ধু না হও তাহলে কিন্তু তোমার 3 বছর একা থাকতে হবে। এটা শুনে হরিকিতা বলে আমি গত 9 বছর ধরে একা রয়েছি, আর তুমি যদি আমার কিন্ডার গার্ডেনের হিসেব ধরো তাহলে আরো বেশি হবে, 10-12 বছর হয়ে যাবে। তো এটা বলার পরে হরিকিতা করে কি সেখান থেকে চলে যায়। আর কুশিদা আয়নকোজির কাছে ক্ষমা চায় যে আমার জন্য হয়তো হরিকিতা তোমার উপর রেগে গিয়েছে, এখান থেকে চলে গিয়েছে। আয়নকোজি বলে কোনো ব্যাপার নাই, তো আমার কাছে যায় আসে না। তো ওরা যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন ওদের দেখা হয় ইচিনো নামে একটা মেয়ের সাথে। আর ইচিনো হচ্ছে ক্লাস 1B স্টুডেন্ট। তো এখানে কুশিদা বলে আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এত তাড়াতাড়ি তোমার বান্ধবী বানিয়ে ফেলেছো। তো এখানে আমরা বুঝতে পারি যে কুশিদা হয়তো ওকে আগে থেকে চেনে আর কি, আর ওরও তো বন্ধু বানানোর খুব ইচ্ছা। তো যাই হোক এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় বাচ্চারা অনেক মজা করছে। অ্যাকচুয়ালি এত বড় বড় পোলাপানদের বাচ্চা বলে আমার কাছে কেমন যেন বিরক্ত লাগছে, সো আমি ওদেরকে স্টুডেন্ট বলি আর কি। স্টুডেন্ট অনেক মজা করছে এবং নতুন নতুন টাকা পেয়েছে, ফাও টাকা, ইচ্ছা মতো টাকা ওরাচ্ছে, খরচ করছে, টিচার পড়াচ্ছে, কারো দিকে কোনো মনোযোগ নেই। কিন্তু তারা কেউ জানতেও না যে ওরা নতুন এসেছে তার জন্য এই ছাড়টা রয়েছে। এবং এই মাসের 1 তারিখ যখন শুরু হবে তখন ওদের সবচেয়ে বড় ঝটকা এবং এই স্কুলের রিয়েল যে চেহারা সেটা সামনে আসতে চলেছে। তো সত্যি সত্যি 1 তারিখ চলে আসে এবং সবাই দেখতে পায় মাসের 1 তারিখ হয়ে গেলেও ওদের অ্যাকাউন্টে 1 পয়েন্টও অ্যাড করা হয়নি। এটা দেখে সবার অনেক ঝটকা লেগে যায়। আর তারা ম্যামকে জিজ্ঞেস করে ম্যাম এটা কি হইলো, আমার ভাগের টাকা আমি পাইলাম না কেন, আপনাদের সিস্টেমের কি কোনো সমস্যা হয়েছে? তখন ম্যাম বলে এটা সিস্টেমের কোনো ভুল নয়, কারণ তোমরা সবাই 1 নম্বরের বেকু, তোমাদের সবকিছু কি মজা মনে হচ্ছিল? সরকার তোমাদের 1 লাখ ইয়েন এমনিতে ফ্রিতেই দিয়ে দেবে। একে তো তোমরা ক্লাসের সবাই অনুপস্থিত, তার উপর তোমরা মোবাইল চালিয়েছো, মানগা পড়েছো, যা ইচ্ছা তাই করেছো, কোনো লেকচার শো নেই, এই কারণে এই মাসে তোমাদের পয়েন্ট অ্যালাউ করা হয়নি। তো এটা শুনে বাচ্চারা বলে তাহলে আপনারা আমাদেরকে আগে বলেননি কেন? ম্যাম তখন বলে আমি তো তোমাকে প্রথম দিনই বলেছিলাম, ওই কথাটা হয়তো তোমরা খেয়াল করেনি, যে এই স্কুলে বাচ্চাদেরকে রেজাল্টের উপর জাজ করা হবে, কিন্তু যেহেতু এখনো পরীক্ষা শুরু হয়নি তোমাদের বিহেভিয়ারের উপর জাজ করে তোমাদেরকে ক্যাটাগরিস্ট করা হবে।
তবে সত্যি একটা কথা বলতে কি, তোমরা সবটি একটা ডাস্টবিন। আর এখানেই এপিসোড নাম্বার 1 শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে প্রথম পর্ব আমি জানি না, তবে এই পর্বটা যারা কখনো ক্লাসরুম অফ এলিট দেখোনি, এটা কিন্তু খুবই নামকরা একটা এনিমি এবং এটার হিউজ ফ্যান বেস রয়েছে। আর আমার কোনো আইডিয়াও নেই যে এনিমিটা কেমন, কারণ আজকে আমি ফার্স্ট এপিসোডটা দেখেছি। এবং আমার যেটা নিয়ম, আমি যেহেতু কাজ করি, আমি কখনোই 2-3 এপিসোড একসাথে দেখি না। 2-3 এপিসোড একসাথে দেখলে হয় কি, মানে পরে যে আমি ভয়েস দেবো, তখন ওই ভয়েস দিতে আমার বিরক্ত লাগে যে গোড়ার ডিম তো আমি দেখছি, কি ভয়েস দেবো। তো এই জন্য আমি নিজের আগ্রহটা বজায় রাখার জন্য যেদিন ভয়েস দেওয়ার প্রয়োজন পড়বে শুধুমাত্র ওই দিন আমি একটা এপিসোড দেখি। তো যদি 12 পর্বের কোনো একটা সিরিজ হয়, আমি 12 দিন ভরে ভরে দেখি, তাহলে হয় কি আমি 12 দিন ভরে আমি মজা পাই। তোমরা কে কি ভিউয়ার্সরা মজা পাও আমি জানি না, কিন্তু আমি যখন এক্সপ্লেন করি আমি নিজের জন্য আমি নিজে ভালোই মজা পাই। আর যেটা আমি বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ কথা, দুটো চ্যানেলে আমরা জাপানিজ এনিমি চালাবো না। আর একটা কথা মনে রেখো, আজ পর্যন্ত আমি যতগুলো সিদ্ধান্ত নিয়েছি, সবগুলো সিদ্ধান্তই কিন্তু অনেক ভেবে চিন্তে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে নিয়েছি। মানে আমার যে বয়স, মানে আমার যে দূরদর্শিতা, সেটার উপর ভিত্তি করে আমি নিয়েছি। তোমাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে ভাই অনলি জাপানিজ চ্যানেলটাই তাই এনিমি আসবে না, বাট আমার উপর ভরসা রাখো, ক্লাসরুম অফ এলিট শেষ হোক, অনলি জাপানিজ এত হাইফাই একটা চ্যানেল হবে এবং এটা তোমাকে এত বেশি এন্টারটেইন দেবে, এটা র্যান্ডম অ্যানিমেশনের সাথে ডিরেক্টলি তোমার প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এখানে কন্টেন্টের ভ্যারাইটিস থাকবে। আজকের একটা কন্টেন্ট দেখে কাঁদবে, কালকের একটা কন্টেন্ট দেখে তোমার 2-3 দিন মন ভালো থাকবে। তো এই ধরনের কোন একটা কিছু এখানে আমরা করতে চাচ্ছি। মানে আমাদের প্ল্যান হচ্ছে জাপানিজ যে সোলো সিনেমাগুলো রয়েছে, আমেরিকান যে সোলো সিনেমাগুলো রয়েছে, ফর এক্সাম্পল লাইক কুং ফু পান্ডা 4 আসছে, সেটা আমি কোন চ্যানেলে দেবো তুমি বলো? সব জায়গায় যদি আমি সিরিজ চালাই, হলিউডের রেগুলারলি অসাধারণ সিনেমা আসে, ওই দেবো এগুলো। তো এর জন্য একটা চ্যানেলকে আমার অ্যানিমেটেড সোলো সিনেমার জন্য সিলেক্ট করতেই হবে, আলটিমেটলি আজ হোক বা কাল। আর আমার পক্ষে নতুন করে আর কোনো চ্যানেল বানানো পসিবল না। র্যান্ডম গ্রুপ থেকে আমাকে লাগাতার চাপ দেওয়া হচ্ছে যে ভাই আপনার যদি সময় থাকে আরেকটা চ্যানেল ক্রিয়েট করি আমরা, আপনি খালি ভয়েস দিবেন। কিন্তু ভয়েস দেওয়া তো এত সহজ কাজ না। একটা ভয়েস দেওয়ার আগে আমার প্রথমে ওই সিরিজটা সম্পর্কে আমার জানতে হয়, এক্সপ্লেন আমার নিজের ফুল দেখতে হয়, আমার নিজের এক্সপ্লেন দেখে আমার নিজের বুঝতে হয়, নিজের মাথায় ঢুকে তারপর আমি নিজে যা বলছি, স্ক্রিপ্টে যেগুলো থাকে না তার বাইরে আমি তোমাদেরকে যেভাবে বোঝাতে সুবিধা হয় সেভাবে আমি বুঝাই। আমার কিন্তু অনেক প্যারা যায় একটা ভয়েস দিতে গেলে, কিন্তু এটাও বড় কথা নয়, কাজ অনেক কঠিন যে আমার তা নয়, কিন্তু আমি লাগাতার 5 বছর এইভাবে প্রেশার নিয়ে কাজ করছি। মেন সমস্যা হচ্ছে অন্য সব যে ইউটিউবার আছে তারা চাইলে 1-2 দিন ছুটি নিতে পারে, বাট আমি কোনো ছুটি নিতে পারি না। আমার রেগুলার কাজ থাকবেই। মানে আমি যে একদিন ফ্রেশ ঘুম থেকে উঠবো, বলবো যে আজকে আমার ছুটি রে ভাই, আজকে আমার ছুটি, ইচ্ছা মতো ঘুরবো, আমি ভ্যাকেশনে গেলে মজা পাই না যে আমি ঘুরছি আমার চ্যানেলে ভিডিও যাচ্ছে না। মানে পিঠে সবসময় একটা আমার বাড়ি থাকে, গত 4-5 বছর ধরে এরকমই চলছে। তো অ্যাকচুয়ালি আমার এনার্জি লেভেলটা কমে গিয়েছে। তা না হলে আমার যে পটেনশিয়ালিটি ছিল, শুধুমাত্র আমি যে তোমাদের এই ধরনের এক্সপ্লেন করতে পারি তা কিন্তু না, আমার নিজস্ব কিন্তু কিছু মেধা রয়েছে। যেমন র্যান্ডম ভিডিও চ্যানেল যখন ফার্স্ট শুরু করেছি, সবগুলো রিসার্চ বেসড তোমার ভিডিও ছিল। তুমি যদি আমার ফার্স্ট ভিডিওটা দেখো, ওই সময় আমি যে বাইকের ভিডিওটা তৈরি করেছিলাম, ওই মুহূর্তে ওই রকম বাইকের ভিডিও কেউ তৈরি করেনি। এই জন্যই ওই চ্যানেলটা এত ভাইরাল হয়েছিল। চ্যানেল খোলার 7 দিনের মধ্যে ভাইরাল। তারপর আমি যে বিভিন্ন পার্সন নিয়ে ভিডিও বানাতাম, তুমি স্পেশালি ডিজে অলোকের ব্যাপারটা বলি, ডিজে অলোককে নিয়ে আমি যে সময় ভিডিও বানিয়েছি, ডিজে অলোক সম্পর্কে তথ্য পুরো ইন্টারনেটে অত ডিটেলস তথ্য কোথাও ছিল না। ডিজে অলোকের ভিডিও বানানোর জন্য আমার এত পরিমাণ রিসার্চ করতে হয়েছে, কমপক্ষে ইউটিউবে 50টা ভিডিও দেখতে হয়েছে, কমপক্ষে 8-10টা পত্রিকা পড়তে হয়েছে। এমনকি ব্রাজিলিয়ান যে পর্তুগিজ পত্রিকা, সেই পত্রিকা গুগল ট্রান্সলেটে দিয়ে তারপর আমার ইংলিশে ট্রান্সলেট করে সেখান থেকে তথ্য নিয়ে আমাকে ভিডিও বানাতে হয়েছে। আমি তোমাকে জাস্ট রিকোয়েস্ট করবো যে ডিজে অলোক যে ভিডিওটা আমি তৈরি করেছি, ওই ভিডিওটা তুমি দেখবে এবং এরপর দেখবে তুমি পুরো ইন্টারনেটে ওরকম কোনো ভিডিও আছে কিনা। তুমি মার্সমেলের ভিডিওটা দেখবে আমি কিভাবে বানিয়েছিলাম। তুমি তারপরে হচ্ছে অ্যালেন ওয়াকার বা এরকম যে সেলিব্রিটিদের আমি ভিডিও বানিয়েছি, ওটা দেখলেই বুঝতে পারবে যে পয়েন্ট বাই পয়েন্ট কিভাবে কত কষ্ট করে আমি ভিডিও বানাতাম এক সময়। ওই সময় আমার ওই এনার্জিটা ছিল। আমার মনে আছে আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আমি রাত 2টা পর্যন্ত জাগতাম, কাজ করতাম টানা, সকাল 7টা আবার উঠতাম, আবার কাজ করতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হবে, আমার প্রচুর কাজ করতে হবে। আমাকে 2-4-6 মাস রাস্তায় মানুষ দেখেই না, সিগারেটটা পর্যন্ত বাড়ি এনে দিয়ে যেত, আমার সিগারেট খাওয়ার সময় থাকতো না, এত জেদ এত এনথুজিয়াজম ছিল। আজকে আমি অনেক বড় পজিশনে গেছি, অনেকগুলো ইউটিউব চ্যানেল, অনেক বড় বড় চ্যানেল, যার জন্য অনেকে আমাকে ঘৃণা করে। বাট এক সময় যখন আমি শুরু করি তখন আমিও সবার প্রিয় ছিলাম, সবাই আমাকে উৎসাহ দিত, তুমি অনেক বড় হবে, তুমি অনেক বড় হবে, তুমি অনেক বড় হবে। কিন্তু সমস্যা হলো বড় হয়ে গেলে তখন তার হেটার হয়ে যায়। আজকে আমার অনেক হেটার হয়েছে যারা ছোট ছোট তাদেরকে উৎসাহ দেয়, কিন্তু আমি এক সময় ছোট ছিলাম, অনেক স্ট্রাগল করে এই পজিশনে এসেছি এবং আজ পর্যন্ত আমি স্ট্রাগল করছি। কিন্তু সমস্যা হলো আমার সেই সময়ের বয়সটা, সেই সময়ের ব্রেনটা, সেই সময়ের শক্তিটা আমার নাই। আমি আগের মতো আমি স্ট্রাগল করতে পারি না। তো যাই হোক, তবে তারপর আমি যতদিন পারি আমি তোমাদের সাথে আছি এবং থাকবো। তবে একটা কথা মনে রেখো, আমার সফলতার জন্য কখনো আমাকে ঘৃণা করো না। ঘৃণা করলে আমার যদি কোনো খারাপ কাজ থাকে তার জন্য আমাকে ঘৃণা করো। আমি সবসময় চেষ্টা করি একজন নাইস পার্সন হওয়ার জন্য। আমার রিয়েল লাইফে যারা আমার সাথে বসবাস করে তারাও জানে যে আমি কোন ধরনের মানুষ। ইভেন আমি যে ফ্রি ফায়ারে ছিলাম বা বিভিন্ন ইউটিউবারদের সাথে কাজ করছি, আজ পর্যন্ত তারা আমার জন্য পাগল, বড় ভাইয়ের মতো ট্রিট করে। তো যাই হোক, কই থেকে কই কথায় চলে গেলাম। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমার তো কোনো ভ্লগ চ্যানেল নাই যে আমি মনের কথা প্রকাশ করবো কারোর সাথে। আমারও তো অনেক কথা লাগে, তোমাদের সাথে অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু সুযোগ পাই না। কারণ আমার চ্যানেলগুলো এমন সিস্টেমের চ্যানেল যেগুলো স্ক্রিপ্টে যা আছে, কাহিনী যে আছে তার বাইরে কথা
বলার কোনো সুযোগ নাই। এই জন্য হয় কি মাঝে মাঝে ভিডিও শেষ হলে আমার নিজের মনের কিছু দুঃখ শেয়ার করি তোমাদের সাথে, নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।